হ্যালো, ওয়েলকাম টু দেশবন্ধু কোচিং। আজ আমরা পড়ব 10th মেটেরিয়াল সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো কলাম অ্যান্ড স্টার্ট। কলাম অ্যান্ড স্টার্ট আমরা কোথায় দেখতে পাই? মেনলি আমরা কলামের সঙ্গে সবথেকে বেশিভাবে পরিচিত সেটা হচ্ছে আমাদের বাড়ি যে তৈরি হয় সেইখানে। তো এর যে ডিটেলস ডায়াগ্রাম বা ডিটেলস থিওরি সেটা আজ আমরা জানব। তাহলে হোয়াট ইজ স্টার্ট? স্টার্ট কাকে বলে? না, যখন কোনো একটা মেম্বার কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোড নেয় তখন সেটাকে স্টার্ট বলা হয়। একটা মেম্বার সাপোজ আমি ধরে নিলাম, এটা একটা মেম্বার হতে পারে, এটা একটা মেম্বার হতে পারে, বা এটা একটা মেম্বার হতে পারে। এই মেম্বারটা যে কোনো মেটেরিয়াল হতে পারে। এর একটা অ্যাক্সিস যদি বলি আমরা, এটাকে আমাদের একটা অ্যাক্সিস, এই 2 নম্বর ফিগারে এটা অ্যাক্সিস এবং এই 3 নম্বর ফিগারে আমাদের এটা অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবর যদি কম্প্রেসিভ লোড নেয় তখন এর নাম হয়ে যাবে স্টার্ট। যতক্ষণ না লোড নিচ্ছে এর নাম একটা মেম্বার, যে মুহূর্তে এটা অ্যাক্সিস বরাবর কম্প্রেসিভ লোড নিল এর নাম স্টার্ট। তাহলে একটা স্টার্টের ক্ষেত্রে এই যে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডটা সেটা যে কোনোভাবে হতে পারে, যখন মেম্বারটা হরাইজন্টাল আছে, যখন মেম্বারটা ভার্টিক্যাল আছে এবং যখন মেম্বারটা কোনো একটা ইনক্লাইন পজিশনে আছে, তখন তাকে আমরা স্টার্ট বলি। কিন্তু যে মোমেন্টে আমাদের এই কলাম এই মেম্বারটা অনলি ভার্টিক্যাল অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা বলবো কলাম। তাহলে আগে দুটো কি ছিল? স্টার্ট সবগুলোকে বলি, কিন্তু যে মোমেন্টে আমাদের এই যে স্টার্টটা ভার্টিক্যাল হবে এবং অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডিং নেবে তখন এটাকে আমরা বলবো কলাম। কলাম আমরা কোথায় দেখতে পাই? আমি প্রথমেই বললাম কলাম আমরা সবথেকে ভালো পরিচিত আমাদের বাড়ির ক্ষেত্রে। আমাদের যে বাড়ি তৈরি করা হয় তার যে মূল স্ট্রাকচার গঠন করা হয় সেটা হচ্ছে কলাম এবং বিম দিয়ে। কলামে অ্যাকচুয়ালি কম্প্রেসিভ ভার্টিক্যাল লোড নাই এবং বিম হরাইজন্টাল ট্রান্সভার্স লোড নাই, এটা আমরা প্রত্যেকে জানি। তো এই যে কলাম, এই কলামের ক্ষেত্রে এর বিভিন্ন টাইপস আছে। কিরকম টাইপস আছে? না, এই কলামের টাইপস এর ওয়াইজ আমরা একে 3 ভাগে ভাগ করতে পারি: শর্ট কলাম, লং কলাম আর ইন্টারমিডিয়েট কলাম। শর্ট কলাম, লং কলাম এবং ইন্টারমিডিয়েট কলাম। ধরে নিচ্ছি এই যে কলাম আমরা বললাম এই কলামটার লেন্থ আমাদের এল এবং এর যে ল্যাটেরাল ডায়াও বলতে পারি, ল্যাটেরাল ইউনিটও বলতে পারি, কারণ আমাদের যে কলাম সেটা রাউন্ড হতে পারে বা সিলিন্ড্রিক্যাল হতে পারে, সেটার ক্রস সেকশন স্কোয়ার হতে পারে, সেটার ক্রস সেকশন ট্রাপিজিয়াম টাইপের হতে পারে, সেটার ক্রস সেকশন যে কোনো টাইপের রেক্ট্যাঙ্গুলার হতে পারে। তো এর যে ল্যাটেরালটা সেটাকে আমরা সাপোজ ডি ধরছি। তো এই লেন্থ আর ডায়ার উপর ডিপেন্ড করে আমাদের লং কলাম, শর্ট কলাম এবং ইন্টারমিডিয়েট কলামকে আমরা বলতে পারি। তাহলে শর্ট কলাম আমরা কাকে বলবো? শর্ট কলাম মানে বুঝতেই পারছি, শর্ট মানে যার হাইট শর্ট উইথ রেসপেক্ট টু ল্যাটারাল ডায়ার। তাহলে যদি আমাদের এই এল বাই ডি বা লেন্থ অফ কলাম আর ল্যাটারাল ডাইমেনশন অফ দ্য কলাম এই জিনিসটা আমাদের লেস দ্যান 12 হয় তখন সেটাকে আমরা বলি শর্ট কলাম। সিমিলারলি লং কলামের ক্ষেত্রে কি হবে? এল বাই ডি যখন গ্রেটার দ্যান 12 হয় তখন সেটাকে আমরা বলি আমাদের লং কলাম। আমরা বুঝতে পারছি এখানে এল বাই ডি গ্রেটার দ্যান 12 মিন্স এল ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 ডি। ইন্টারমিডিয়েট কলাম কখন বলবো? যখন আমরা এই যে এল বাই ডি এই জিনিসটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হবে কিন্তু আবার 30 এর কম হবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট কলাম। তাহলে এই হচ্ছে আমাদের শর্ট কলাম, লং কলাম এবং ইন্টারমিডিয়েট কলামের সম্পর্ক। এছাড়াও এই শর্ট কলাম, লং কলাম আর ইন্টারমিডিয়েট কলামকে আমরা আরেকটা ভাগ দিয়ে ভাগ করতে পারি, আরেকটা, সেটা হলো স্লেন্ডারনেস রেশিও। সেটা হলো স্লেন্ডারনেস রেশিও। তাহলে স্লেন্ডারনেস রেশিও বলার আগে আমাদের জানতে হবে স্লেন্ডার রেশিও কি জিনিস। স্লেন্ডারনেস রেশিও যেটা সেটা হচ্ছে আমাদের এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ মানে যে লেন্থে কলামের অ্যাকচুয়ালি লোডিংটা হয়। এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, এটাকে আমরা বলি এলই বাই কে। তাহলে এই যে স্লেন্ডারনেস রেশিও, এই স্লেন্ডারনেস রেশিও দিয়েও আমরা আমাদের শর্ট কলাম, লং কলাম এবং ইন্টারমিডিয়েট কলামকে ভাগ করতে পারি। তাহলে এই লিস্ট রেডিয়াস অফ রেশিও দিয়ে কীভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি। তো শর্ট কলামের ক্ষেত্রে এই এলই বাই কে
যে বারটা থাকে সেটা আমাদের থাকে 45, লং কলামের ক্ষেত্রে এটা চলে যায়, এটা হচ্ছে আমাদের লেস দেন 45, এটা আমাদের হয়ে যায় গ্রেটার দেন 45, আর ইন্টারমিডিয়েট করার ক্ষেত্রে এই LE/K বা স্লেন্ডারনেস রেশিওর যে মানটা আসে সেটা ডিপেন্ড করে LE/K 45 to 100 এর মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লং কলাম, শর্ট কলাম আর ইন্টারমিডিয়েট কলামকে আমরা কিভাবে ভাগ করতে পারি, না আমরা বাই মিনস অফ তার লংজিটিউডাল ডাইমেনশন আর ল্যাটারাল ডাইমেনশন সেটা দিয়ে ভাগ করতে পারি, বা রেডিয়াস অফ জাইরেশন দিয়ে ভাগ করতে পারি। এখন আমরা দেখে নেব যে এই যে কলাম আমরা ইউজ করি এ কতটা লোড নিতে পারে বা এর ফেলিওর কী কীভাবে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা বলছি এর লোড কীভাবে পড়ে। তাহলে আমরা একটা কলামকে এখন দেখলাম, আমরা দেখতে পেলাম যে কলামটার উপর একটা অ্যাক্সিয়াল ভার্টিক্যাল লোড পড়ছে, জাস্ট এইভাবে। সাপোজ আমাদের এই যে মার্কারটা আমরা দেখছি এটা আমাদের কলাম, তাহলে এর উপরে খুব জোর যদি একটা অ্যাক্সিয়াল ভার্টিক্যাল লোড পড়ে কি হতে পারে, না এটা ক্রাশ হয়ে যেতে পারে। আমরা জানি 3 রকমভাবে ফেলিওর হয়, ক্রাশিং ফেলিওর হয়, টেনসাইল ফেলিওর হয় এবং আমাদের শিয়ারিং ফেলিওর হয়। আমরা যদি এর উপরে খুব জোরে প্রেস করি তাহলে এর মধ্যে একটা ক্রাশ হয়ে যেতে পারে বা এটা ব্রেক করে যেতে পারে। কীভাবে ব্রেক করতে পারে, এরকম কোনো একটা সেকশনে ব্রেক করে যেতে পারে। তো এই যে ব্রেক হওয়ার সিস্টেম এটাকে বলা হয় ক্রাসিং ফেলিওর অফ কলাম, এটাকে বলা হয় ক্রাসিং ফেলিওর অফ কলাম। এখন যদি এই কলামটা খুব বড় হয়, মানে আমরা সাপোজ ধরে নিলাম কোনো একটা লং কলাম, অনেক বড় একটা কলাম, তাহলে আমরা দেখবো যখনই এই জিনিসটার উপর আমরা এইভাবে প্রেশার ফেলবো এটা আস্তে আস্তে বেন্ড হতে শুরু করবে এবং বেন্ড হয়ে গিয়ে মাঝখানে ভেঙে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে বেন্ড হয়ে যাওয়ার ফলে যে ভেঙে যাওয়ার চান্সেস আছে এটাকে বলা হয় বাকলিং ফেলিওর, এটাকে বলা হয় বাকলিং ফেলিওর। বা এই যে লোডের জন্য এই ফেলিওরটা হয় সেটা আমরা আরো একটা নাম জানি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল লোড, বা এটাকে আমরা আরো বলতে পারি ক্রিপলিং লোড। তাহলে যে লোডের কারণে বেন্ডিং, ডিউ টু বেন্ডিং বা ডিউ টু বাকলিং ফেলিওর হয় তাকে আমরা বলি বাকলিং লোড বা ক্রিটিক্যাল লোড বা ক্রিপলিং লোড। এই ক্রাসিং ফেলিওর আর বাকলিং ফেলিওর এই দুই টাইপে আমাদের একটা কলাম ব্রেক হতে পারে। এখন যদি কোনো একটা কলাম খুব শর্ট কলাম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই জাস্ট ছোট্ট একটা কলামের কথা ভাবি এটা, তাহলে এর উপর লোড করলে এর বাকলিং হওয়ার চান্সেসটা খুব কম থাকে বা অলমোস্ট বাকলিং হয়ই না। তাহলে এই রকম ছোট কলামের ক্ষেত্রে কি বোথ বাকলিং ফেলিওর আর ক্রাসিং ফেলিওর একসাথে আসে। বাট যদি আমরা পুরো একটা বড় কলামের কথা ভাবি তাহলে বড় কলামে ক্রাসিং হওয়ার আগেই এটা কিন্তু বেন্ড করে যাবে, তাহলে ডিউ টু বেন্ডিং লং কলাম ফেলিওর হয় আর ডিউ টু বাকলিং অ্যান্ড ক্রাসিং ফেলিওর দেখা যায় আমাদের শর্ট কলাম। তাহলে আমি যদি বলি এই জায়গাতে যে শর্ট কলাম কী কী কারণে ফেল হতে পারে বা কী কারণে ভেঙে যেতে পারে, শর্ট কলাম ডিউ টু ক্রাসিং অ্যান্ড বেন্ডিং বা বাকলিং বোথ রিজনে ব্রেক হতে পারে। বাট লং কলামের ক্ষেত্রে লোডটা ক্রাসিং অবধি যায়ই না, তার আগে ডিউ টু বেন্ডিং আমাদের যে কলামটা আছে সেটা ব্রেক করে যায় বা তার ফেলিওর হয়ে যায়। এখন যদি আমরা লং কলামের কথা ভাবি, যদি আমরা লং কলাম আর শর্ট কলামের কথা ভাবি তাহলে কি বললাম, লং কলামের ক্ষেত্রে কি কারণে ফেলিওর হয়, না ডিউ টু বেন্ডিং অর বাকলিং, ডিউ টু বেন্ডিং অর বাকলিং। শর্ট কলামের ক্ষেত্রে কি বললাম, না বোথ ক্রাসিং প্লাস বাকলিং। এই লং কলামের যে ফেলিওর ক্যালকুলেশন বা এর যে ডিজাইন, এর জন্য আমাদের একটা থিওরি আছে, বৈজ্ঞানিক ওয়েলার্সের মেথোডলজি, ওয়েলার্স থিওরিতে আমাদের এর বাকলিং লোড ক্যালকুলেশন করা যায়। আমাদের ক্রাসিং বা শর্ট কলামের জন্যও আছে, র্যাঙ্কাইন মেথড আমরা করতে পারি, র্যাঙ্কাইন মেথড। এখানে আরো আছে জনসন মেথড। বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা এর যে ফেলিওর সেটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে প্রথমে আমরা চলে আসছি লং কলামের ক্ষেত্রে। লং কলামের ক্ষেত্রে অনলি বেন্ডিং বা বাকলিং এর জন্য ফেলিওর হয়, কারণ ক্রাসিং লোড অবধি পৌঁছতে পারে না, তার আগেই কলামটা ব্রেকডাউন হয়ে যায়। তাহলে আমরা যখন লং কলামের কথা ভাববো বা বলবো তখন আমরা কার কথা ভাববো, আমরা ওয়েলার্স থিওরির কথা ভাববো।
তো অয়লার্স থিওরি বলার জন্য এখানে কিছু অ্যাজাম্পশনস দেওয়া আছে অলরেডি। অয়লার্স কি বলছেন? বলছেন ইনিশিয়ালি দ্য কলাম ইজ পারফেক্টলি স্ট্রেট অ্যান্ড লোড অ্যাপ্লাইড অ্যাক্সিয়ালি। এর মানে হলো প্রথমে যখন কলামটা আছে একদম পারফেক্টলি স্ট্রেট আছে এবং লোডটা জাস্ট অ্যাক্সিয়ালি ভার্টিক্যাল লোড এর উপরে অ্যাপ্লাই হচ্ছে। নেক্সট কি ক্রস সেকশন অফ দ্য কলাম ইউনিফর্ম থ্রু আউট দ্য লেন্থ। ক্রস সেকশন কলামটা ইউনিফর্মলি আছে, কোনো রকম এর মধ্যে মানে যে চেঞ্জেস থাকবে না। এর একটা ইউনিফর্ম কলাম, যদি আমরা ইউনিফর্ম কলাম না হতো আমাদের সাপোজ কলামটা এরকম হয়, কিন্তু তার জন্য কিন্তু অয়লার্স মেথড অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যাজাম্পশনস কি বলেছে? ক্রস সেকশন অফ দ্য কলাম ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য লেন্থ। 3 নম্বর পয়েন্ট, মেটেরিয়ালস আর পারফেক্টলি ইলাস্টিক, হোমোজিনিয়াস, আইসোট্রপিক অ্যান্ড ওবেস হুকস ল। আমরা প্রত্যেকে হুকস ল জানি, স্ট্রেশনাল ল, সেই হুকস ল অলওয়েজ মেটেরিয়ালটা ওবে করে চলতে হবে। আমরা 4 নম্বর পয়েন্ট, শর্টেনিং অফ কলাম ডিউ টু লোড ইজ নেগলেক্টেড। আমরা জানি যখনই এই কলামটার উপরে একটা প্রেস দেব ডিউ টু স্ট্রেন এর একটা সাফিসিয়েন্ট চেঞ্জ আসবে, তার একটা ডিফর্ম লেন্থ আসবে। তাহলে সেই কারণে যে ডিফ্লেকশনটা হচ্ছে বা যে ডিফর্মেশনটা হচ্ছে সেই ডিফর্মেশনটা কখনোই যে অয়লার্স থিওরি সেখানে ধরা হয় না, সেখানে নেগলেক্ট করা হয়। 5 নম্বর পয়েন্ট, only long column and failure is due to buckling load is only taken granted। মানে বারবার আমরা বলছি যে অয়লার্স থিওরি ইজ ফর অনলি লং কলাম। লং কলাম আমরা কাকে বলেছি? আমরা অলরেডি বলেছি যার L/D রেশিও ইজ গ্রেটার দেন 12 তাকে আমরা লং কলাম বলি, বা স্লেন্ডারনেস রেশিও গ্রেটার দেন 45 তাকে আমরা লং কলাম বলি। এবং তার উপর যে বাকলিং লোড অ্যাপ্লাইডের ফলে তার ব্রেক হয় বা তার ফেলিওর হয় সেটা আমরা বের করার জন্য অয়লার্স থিওরি দেখি। এখন এই যে কলাম আছে এই কলামকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? এক আমরা হতে পারে আমাদের কলাম ইজ both end hinged। মানে আমাদের যে কলামটা আছে এরকম কলাম, এর বোথ সাইডে হিঞ্জ করা আছে। কি হতে পারে কলামটা? কলাম ইজ one end fixed, other end hinged। তাহলে আমাদের যে কলামটা আছে সেটা হতে পারে এই কলাম, তার একটা সাইডে হিঞ্জ করা আছে, একটা সাইডে ফিক্স করা আছে। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। 3 নাম্বার হতে পারে কলাম ইজ one end fixed, other end free। মানে জাস্ট কলামটা এইভাবে রাখা আছে, উপর সাইডে কোনো রকম আমরা দিলাম না, নিচ সাইডটা অনলি আমরা ফিক্সিং করে দিলাম। তাহলে এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে যদি আমরা আসি সেখানে আমরা বলতে পারি কলাম ইজ both end fixed। বোথ সাইড আমরা কলামটাকে ফিক্স করে দিচ্ছি। তাহলে আমাদের যে কলামের সাপোর্ট বা সেই কলামের সাপোর্টটা এরকম 4 রকম হতে পারে। এক হচ্ছে বোথ এন্ড হিঞ্জড, এক হতে পারে কলাম ইজ ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জড, একটা হতে পারে আমাদের ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, আর 4 নাম্বার হতে পারে বোথ এন্ড ফিক্সড। তাহলে এইরকম যদি কোনো একটা মেটেরিয়ালস হয় তার যদি উপরে এইভাবে পি লোড ফেলি তাহলে আমরা দেখতে পাবো কলামটা এরকম ভাবে রোটেট করছে, কলামটা এইভাবে রোটেট করছে। এই টাইপের কিভাবে আসবে না, কলামটা জাস্ট এইভাবে রোটেট করবে, যেহেতু ফিক্সড আছে এই এরিয়াটাই কোনো রকম রোটেশন আসবে না। এর ক্ষেত্রে আমাদের যে বেন্ডিংটা হবে সেটা আমরা মোটামুটি এরকম টাইপের বেন্ডিংটা হবে। এর যদি পি লোড ফেলি এটাতে একটা বেন্ডিং চলে আসবে, আর এরকম যখন বোথ এন্ড ফিক্সড আছে তখন আমরা এরকম টাইপের একটা বেন্ডিং দেখতে পাবো। তাহলে এই 4টে আমাদের লং কলাম যখন ফিক্সেশন করেছি 4 রকম ভাবে, তাতে যদি লোড ফেলি তাহলে তার যে বাকলিং বা বেন্ডিং হবে তার ডায়াগ্রামটা এই টাইপের হয়। এখন যখন আমরা অয়লার্স থিওরি পড়বো তখন আমরা এখানে একটা সাইন কনভেনশন ইউজ করবো। যখন আমরা অয়লার্স থিওরি পড়বো তখন আমরা এখানে একটা সাইন কনভেনশন ইউজ করবো। সাইন কনভেনশনটা কিরকম হবে যদি আমরা দেখি, সাইন কনভেনশনটা আমি দেখাই। সাইন কনভেনশনটা হয় আমাদের, সাপোজ এই একটা কলাম, এর উপর লোড ফেললে এই কলামটা এভাবে বাঁকেল হতে পারে, বা
সিমিলারলি এই কলামটা যদি লোড ফেলি এই কলামটা এইভাবে বাঁক নিতে পারে। আমরা বাঁদিকে ছবিতে দেখছি দু রকম টাইপেরই আমরা পেয়েছি। তাহলে যখন কলামটার মধ্যে বাকলিং এইভাবে হয় তখন এটাকে আমরা পজিটিভ ধরে নিই, যখন কলামটার পরে এইভাবে বাকলিং হয় তখন এটাকে আমরা নেগেটিভ ধরে নিই। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইন কনভেনশন, আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কলামের টাইপস, এই হলো আমাদের কলামের সাপোর্ট লাইন, আর এই আমাদের অয়লার্স থিওরির সাইন কনভেনশন। তাহলে আমরা এখন চলে আসছি যে অয়লার্স থিওরিটা কি জিনিস। তাহলে আমরা অয়লার্স থিওরিটা দেখব। আমরা প্রথম যে সিস্টেম আমাদের কলাম ইজ বোথ এন্ড হিঞ্জ, তার জন্য আমরা অয়লার্স থিওরিটা করে দেখব। তাহলে আমি চলে আসছি আমাদের অয়লার্স থিওরিতে। প্রথম যে সিস্টেম সেটা হলো কলাম ইজ বোথ সাইড হিঞ্জ। বোথ সাইড হিঞ্জ মানে জাস্ট আমরা এভাবে কলামটাকে ধরে রেখেছি। তাহলে এখন বোথ সাইড হিঞ্জ যখন করছি, এই আমাদের কলাম, এর উপরে বোথ সাইড হিঞ্জ করে দিয়েছি আমরা, তাহলে কলামটার মধ্যে একটা এরকম বাঁকনি চলে আসছে। ধরে নিচ্ছি আমাদের টোটাল কলাম লেন্থ এল, টোটাল কলাম লেন্থ এল, আমাদের যে ম্যাক্সিমাম বেন্ডিং আছে তার ভ্যালু ওয়াই, এবং এই ওয়াইটা আমাদের এ পয়েন্ট হয়, আমাদের বি পয়েন্ট হয়। তাহলে বি থেকে আমরা ধরে নিচ্ছি এক্স দূরে এক্স এক্স সেকশনে কলামটা আছে। তাহলে আমরা কি কি কনসিডার করলাম? আমরা কনসিডার করলাম একটা কলাম যার লেন্থ, যা একটা এবি কলাম যার লেন্থ এল, এবং সেই কলামের বি পয়েন্ট থেকে এক্স দূরে একটা এক্স সেকশন ধরেছি। সেই এক্স সেকশনে ম্যাক্সিমাম যে বেন্ডিংটা পাচ্ছি বা ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাচ্ছি, বেন্ডিং ডিফ্লেকশন, সেটা আমাদের ওয়াই। আমরা সেম জিনিস এখানে লিখছি, consider a column with both end hinged, length L, a section x, suppose এটা আমরা লিখছি x1, x1 from a distance x from B point. এই জায়গায় আমরা ডিফ্লেকশন লেখা আছে y। তাহলে যদি এইখানে একটা লোড P পড়ে, সেই কারণে এই যে কলামটা এর যে ডিফ্লেকশন সেটা y হয়েছে, তাহলে ডিউ টু দিস P লোড দিস ডিফ্লেকশন ইজ y। তাহলে আমরা মোমেন্ট যদি দিই, মোমেন্ট will be equal to minus P into y, force into distance, minus P into y, force into distance। মাইনাস করেছি কারণ আমি অলরেডি সাইন কনভেনশন দেখিয়েছিলাম, এরকম দিলে আমরা মাইনাস দেখাবো। এখন মোমেন্ট m ইকুয়াল টু যদি P into y হয়, আমরা জানি মোমেন্টের ফর্মুলা একটা আছে, দ্যাট ইজ EI d2y by dx2। আমরা মোমেন্ট অফ ইনারশিয়া চ্যাপ্টারে এইটা এই ইকুয়েশনটা পাই। তাহলে EI equal to d2y by dx2 equal to minus P into y, বা এখান থেকে আমরা লিখতে পারি EI d2x by dx2 y by dx2 plus P into y equal to, আচ্ছা এখানে আমরা একটু এটাকে ঠিক করতে পারি, এটা আমরা করতে পারি d2y by dx2 আমরা একটু ছোট করে নিতে, তাহলে আমাদের আরো সুবিধা হবে। দ্যাট ইজ P into y by EI equal to 0। সেক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশন এইটাকে আর কনস্ট্যান্ট নিয়ে যেতে হবে না, তাহলে এর ইকুয়েশন চলে আসবে y equal to, যদি ডাবল ইন্টিগ্রেশন করি, a cos x root P by EI plus b sin x root P by EI। আমরা যদি EI দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ভাগ করে দিই, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, যার ইন্টিগ্রেশন যদি করি তাহলে y ইকুয়াল টু চলে আসবে x cos P by EI প্লাস b sin x ইন্টু রুট ওভার P by EI, যেখানে a এবং b আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, where a and b are integral constant। আচ্ছা,
এখন যদি আমরা এই টোটাল ইকুয়েশনটার লিমিট দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে x0, এই জায়গাতে xl এবং তার উপরে yটা ডিপেন্ড করছে। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি x = 0 বসাই, তাহলে y = 0 আসবে। যে মোমেন্টে আমাদের x = 0 সেই মোমেন্টে আমাদের y = 0 এই পয়েন্টে, তাহলে তখন আমাদের a = 0 চলে আসবে। এগেন যদি আমরা x = l বসাই, মানে আমাদের এই পয়েন্টে, তাহলে আমাদের y = 0 আসবে। x = l বসাই যদি আমরা, তাহলে y = 0 আসবে। তাহলে প্রথমে আমরা a = 0 পেয়ে গেছি। তাহলে আমাদের এই ইকুয়েশনটা এখন লিখতে পারবো y = 0 = b sin x এর জায়গায় l √p/ei। তো আমরা দেখতে পাচ্ছি b sin x √p/ei = 0। তাহলে এই ইকুয়েশন থেকে কি কি হতে পারে, হয় b = 0 হতে পারে বা sin x √p/ei সমান 0 হতে পারে। এই দুটো ইকুয়েশনের মধ্যে কোনো একটা 0 হতে পারে, কারণ তবেই এই মাল্টিপ্লিকেশনটার ভ্যালু 0 আসবে। এখন যদি আমরা বলি যে b = 0, তাহলে এখানে কোনো বেন্ডিং হচ্ছেই না, কারণ a = 0 b = 0 যদি হয়ে যায়, তাহলে এই জায়গাতে কোনো রকম বাকলিং বা বেন্ডিং ঘটবে না। তাহলে অবশ্যই b নট = 0 হবে বা sin x √p/ei = 0 হতে হবে। তাহলে এই ভ্যালু যদি 0 হতে পারে, তাহলে এর ভ্যালু পাই হতে পারে, এর ভ্যালু 2π হতে পারে, এর ভ্যালু 3π হতে পারে। sin এর প্রত্যেকটার ভ্যালুই 0 আসে। তাহলে আমরা যদি লিস্ট পাই ধরে করি, sin x √p/ei sin π, তাহলে এখানে আমরা চলে আসছি দিস ভ্যালু ইজ পাই। আমাদের এই এক্সটার x নেই, এটা এখন আমাদের l হয়ে গেছে, কারণ আমরা x = l ধরেছিলাম। তার টোটাল জায়গাটা আমরা l করে দেবো। এখন এখান থেকে যদি লোড বের করি, দিস লোড ইজ দ্য বাকলিং লোড, পাবো আমরা π²ei/l²। এই যে ইকুয়েশন, এটাই আমাদের অয়লার্স ইকুয়েশন। দিস ইকুয়েশন অনলি অকার্ড when there is a long column। যখন কোনো লং কলাম হয় তখন এই ইকুয়েশনটা পাই। এবং ইকুয়েশনটা কার জন্য, when column is both end hinged। এই যে l, এই lটাই আমাদের এফেক্টিভ লেংথ। যখন বোথ এন্ড হিঞ্জড হয় তখন এফেক্টিভ লেংথ l is just equal to l হয়। এখন এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা আরো যে আমাদের সিস্টেমসগুলো আছে, লাইক কলাম ইজ বোথ এন্ড ফিক্সড, কলাম ইজ ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জড, কলাম ইজ ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, তার এফেক্টিভ লেন্থ থেকে শুধু চেঞ্জ করে আমরা এই ইকুয়েশনগুলো চেঞ্জ করতে পারবো। আমরা একটু গ্রান্স দেখে নেবো যে কিভাবে এটা চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে জাস্ট টাইপ লিখছি, বোথ এন্ড হিঞ্জড, আমাদের ছিল বোথ এন্ড ফিক্সড, আমাদের ছিল ওয়ান এন্ড ফিক্সড আদার হিঞ্জড, আর আমাদের ছিল ওয়ান এন্ড ফিক্সড আদার ফ্রি। এই চার প্রকার আমাদের সাপোর্টিং আছে। আমরা যখন ওয়ান এন্ড ফিক্সড বোথ এন্ড ফিক্সড দেখলাম, তখন বলে দিলাম যে l is just equal to l বা length of column is equal to effective length of column। এর ক্ষেত্রে যে অয়লার্স ইকুয়েশন, তার ভ্যালু হয় π²ei/l² বা l²। এই হচ্ছে আমাদের প্রথম। নেক্সট, বোথ এন্ড ফিক্সড যখন হয় তখন আমাদের এফেক্টিভ লেংথ হয়ে যায় আমাদের নর্মাল লেংথের হাফ। যখন আমাদের বোথ এন্ড ফিক্সড হয় তখন আমাদের এফেক্টিভ লেংথ হয়ে যায় নর্মাল লেংথের হাফ। যখন আমাদের ওয়ান সাইড হিঞ্জড হয় তখন আমাদের এফেক্টিভ লেংথ হয়ে যায় l/√2। l means normal length of the column আর le means effective length of the column। আবার যখন ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড ফ্রি হয় তখন l equal to হয়ে যায় আমাদের 2l। তখন আমাদের l equal to হয়ে যায় 2l। তাহলে এই সেম ইকুয়েশন আমরা এই প্রত্যেকটাকে বসিয়ে পেয়ে যাব। এর ক্ষেত্রে হয়ে যাবে 4π²ei/l², এর ক্ষেত্রে হয়ে যাবে 2π²ei/l², আর এর ক্ষেত্রে হয়ে যাবে π²ei/l²।
বাই 4 এল স্কয়ার। তাহলে এই হলো আমাদের 4 রকমের জন্য ইকুয়েশন। তো এইভাবেই আমরা কোন একটা লং কলামের তার অ্যাজ পার সাপোর্ট আমরা তার বাকলিং লোড ক্যালকুলেশন করতে পারি। অল আর ইকুয়াল টু দেয়ার বাকলিং লোড পি, অল আর ইকুয়াল টু দেয়ার বাকলিং লোড পি। এইভাবে আমরা কোন একটা লং কলামের বাকলিং লোড ক্যালকুলেশন করতে পারি। ফর শর্ট কলাম আমাদেরকে কি বলেছিলাম আমরা, যে বোথ বাকলিং লোড এবং ক্রাশিং লোড দুটোকেই নিতে হবে। শর্ট কলামের ক্ষেত্রে জাস্ট পি ইকুয়াল টু চলে আসে আমাদের পি ক্রাশিং প্লাস পি বেন্ডিং। এই ইকুয়েশনের উপরে আমাদের জনসনস ইকুয়েশন আছে, আমাদের র্যাঙ্কাইনস ইকুয়েশন আছে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। থ্যাংক ইউ।